পোড়ামাটি নীতি এই শব্দবন্ধ আপনাদের শোনা আছে। এটা এক ধরনের সামরিক নীতি। অনেকে হয়তো শুনেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জার্মানির বিরুদ্ধে কোথাও কোথাও এই নীতি প্রয়োগ করেছিল। জাভায় ডাচের আর জাপানিদের বিরুদ্ধে করেছিল। এটা আর কিছুই নয়, কোনো একটি সৈন্যদল যখন দেখে পরাজয় আসন্ন এবং আমাদের পিছিয়ে যেতে হবে, এই এলাকা শত্রু সৈন্যদল দখল করে নিতে এসছে, তারা কি করে ওই অঞ্চলের সমস্ত ফসল বা পানীয় জলের সোর্স এগুলো নষ্ট করে দিতে থাকে, যাতে এলাকা তাদের হাতছাড়া হচ্ছে, তারা পিছিয়ে যাচ্ছে, কিন্তু শত্রু সৈন্যদল যখন এগিয়ে আসবে তারা এখান থেকে কোনো খাবার পাবে না, জল পাবে না, তাদের অসুবিধা হবে, তারা দুর্বল হয়ে পড়বে। আমি এই নীতির কথা শুরুতেই কেন উল্লেখ করলাম সেটা আমি একটু পরে বলি। তার আগে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো গত কয়েক ঘন্টায় হয়েছে সেইগুলো নিয়ে একটু কথা বলা দরকার, এবং সেগুলো নিয়ে ছোটোখাটো বিতর্কও যে হচ্ছে না তা নয়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই নির্বাচন কমিশন নিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন 5 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ তার মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গে 2 দফায় নির্বাচন হবে, জানিয়ে দেওয়া হয়েছে রবিবার বিকেল 4টের সময়। এখন প্রশ্ন হচ্ছে, এই বিতর্ক তারপরেই আবার সামনে এসেছে যে অন্য রাজ্যগুলোর কথা ছেড়ে দিলাম, কিন্তু পশ্চিমবঙ্গে তো এসআইআর এখনো কমপ্লিট হয়নি, এখনো 60-61 লক্ষ লোকের ভাগ্য নির্ধারিত হয়নি। ফলে তারা ভোট দিতে পারবেন কি পারবেন না এটা নিশ্চিত হওয়ার আগেই নির্বাচনে নির্ঘণ্ট ঘোষিত হয়ে গেল, নির্বাচনের দিনক্ষণ। আমার যেটা মনে হয়, জাতীয় নির্বাচন কমিশন এই বিতর্কের মধ্যে যেতে চায়নি যে নির্বাচন কমিশনের কারণে পশ্চিমবঙ্গে নির্ধারিত সময়ে নির্বাচন হলো না। এই মুহূর্তে হাতে সময় অলমোস্ট নেই। 6 তারিখের মধ্যে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। ফলে নতুন সরকারের শপথ গ্রহণ যত দেরি হবে, 6 তারিখের পর থেকে রাষ্ট্রপতি শাসন অবশ্যম্ভাবী হয়ে যাবে। কিন্তু 6 তারিখের আগে নতুন সরকার তৈরি করতে গেলে আর কত দেরি করবে নির্বাচন কমিশন? ফলে নির্বাচন কমিশন এই বিতর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছে যে তাদের জন্য নির্বাচন সময় হয়নি। তারা ঘোষণা করে দিয়েছে নির্বাচনের দিনক্ষণ, এবং সেই নির্ঘণ্ট অনুযায়ী 4 তারিখের মধ্যে নতুন সরকার নিশ্চিত হয়ে যাবে। কারা সরকার করছে সেটা নিশ্চিত হয়ে যাবে। এখন এই নির্বাচনের নির্ঘণ্ট 2 দিন কেন পশ্চিমবঙ্গে, এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু আপনারা জানেন যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারাও যখন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছিল, সেখানে গিয়ে নাকি জানিয়ে এসেছিলেন 2 দিনের বেশি দরকার নেই। কারণ এটা তারাও ঠেকে শিখেছেন যে সংখ্যা যত বাড়ে, ছোট ছোট অঞ্চলে যদি নির্বাচন হয়, তারা মনে করছেন যে ওখানে আধা সামরিক বাহিনী ডিপ্লয় করা সম্ভব হবে অনেক বেশি সংখ্যায়, বা নজরদারি করা সম্ভব হবে কমিশনের পক্ষে বা তাদের পক্ষেও। কিন্তু একই সঙ্গে তারা এখন হিসেব করেন যে শাসক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ, তারা নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, এবং এই ম্যানিপুলেশন মেকানিজম সেটাকেও তারা খুব এফিশিয়েন্টলি ছোট ছোট জায়গায় অনেক পাওয়ারফুলি ব্যবহার করতে পারে। এটা তারা ধরে নিয়েছেন, বিরোধী দল ধরে নিয়েছেন, এবং সেই জন্যই তারা বলেছেন 2 দিনই যথেষ্ট, তার বেশি বাড়ানোর দরকার নেই দফা। আমি বলছি না যে বিরোধী দলের কথাতেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, কিন্তু নির্বাচন কমিশন সব দলের সঙ্গে কথা বলেছেন, এবং বেশিরভাগ জায়গা থেকেই যদি তাদের কাছে ফিডব্যাক এসে থাকে যে 2 দিন যথেষ্ট, 2 দিনের মধ্যে নির্বাচন করুন 2 দফার মধ্যে, তাহলে তারা সেই সিদ্ধান্ত নিয়েছেন। সেদিক থেকেও নির্বাচন কমিশন কোনো বিতর্কিত কাজ করেননি। কিন্তু নির্বাচন কমিশন যেটা করেছেন, জানি আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে, তা হলো নির্বাচন ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারিকে সরিয়ে দিয়েছেন, নতুন অফিসারকে নিয়ে এসছেন সেখানে, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে। আর তার কয়েক ঘন্টার মধ্যে কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এবং এডিজি আইন শৃঙ্খলা, এই 3টি গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন করে দিয়েছেন। আমি কিন্তু এতেও অবাক হইনি। তার কারণ আপনারা জানেন, সুপ্রিম কোর্টে যখন এই মামলা চলেছে, সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন যে এসআইআর এর প্রেক্ষিতে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার, এদের মধ্যে ডেফিসিট অফ ট্রাস্ট, বিশ্বাসের অভাব রয়েছে একে অপরের প্রতি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের অবজারভেশনে বলছেন। তো এই এত যদি ডেফিসিট অফ ট্রাস্ট হয়, তাহলে যাদের রাজ্যের সরকার বসিয়েছে কোনো গুরুত্বপূর্ণ পদে, তাদের ওপর নির্বাচন কমিশন বিশ্বাস রাখবেন না, এটাই তো স্বাভাবিক। ফলে এই ব্যাপারটা, কোনো অফিসারকে সরিয়ে দেওয়া, এটার মধ্যেও আমি কোনো অস্বাভাবিক কিছু দেখছি না। ইনফ্যাক্ট এর মধ্যে নতুনত্বই বা কোথায়? 2024-এ কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল কমিশন,
এর আগে 2019-এ স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, বলতে পারেন মুখ্য সচিবকে সরিয়ে দেওয়ার ঘটনা সচরাচর ঘটেনি, কিন্তু মনে রাখতে হবে নন্দিনী চক্রবর্তী, তাকে একসময় রাজভবন ছাড়তে হয়েছিল। রাজভবনের সচিব পদ থেকে তাকে সরে আসতে হয়েছিল। রাজভবন থেকে নবান্নে অভিযোগ করা হয়েছিল যে নবান্নর কাছে রাজভবনের তথ্য পৌঁছে যাচ্ছে। সেই বিতর্ক আমার ধারণা আপনারা অনেকে ভোলেননি। সেই নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিবের আসনে থাকবেন, আর নির্বাচন হবে। নির্বাচন কমিশন এটা চাইবে না, আমার এটাই স্বাভাবিক মনে হয়েছে। তাই মুখ্য সচিবকে সরানোর বিষয়টিকেও আমি মনে করছি, আমি খুব একটা অবাক হচ্ছি না। কিন্তু অবাক যে বিষয়টায় হচ্ছি, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয়নি। সেই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী রবিবারে ছুটির দিনে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন, এক তো পুরোহিত মুয়াজ্জেমদের ভাতাও তিনি 500 টাকা করে বাড়িয়েছেন। এটার মধ্যে অবাক হওয়ার এলিমেন্ট খুব একটা নেই, কারণ লক্ষ্মীর ভাণ্ডারও তিনি 500 টাকা বাড়িয়েছেন। এটাও রাজ্য সরকার ভাতা হিসেবেই দেয় পুরোহিত এবং মুয়াজ্জেমদের, সেই ভাতাও তিনি বাড়িয়েছেন। ঠিক আছে, কিন্তু যেটার মধ্যে অবাক হওয়ার এলিমেন্ট ছিল তা হলো ডিএর ঘোষণা। মনে রাখতে হবে, ডিএ নিয়ে এই আন্দোলন কয়েক বছর ধরে চলছে। এই মুখ্যমন্ত্রীকে একসময় আমরা দেখেছি ডিএ নিয়ে যারা আন্দোলন করছেন তাদের সম্পর্কে মন্তব্য করেছেন, ঘেউ ঘেউ করবেন না। সেই মুখ্যমন্ত্রী যিনি এই কদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, প্রাথমিকভাবে একটা আবেদন করা হয়েছিল সময়সীমা বাড়ানোর, এবং সেটা শুনানি হওয়ার আগেই আবার আবেদন করা হয়েছে পুনর্বিবেচনার। সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত ডিএ দিতেই হবে, সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, সেটারও এখনো শুনানি হয়নি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী ডিএর ঘোষণা করে দিলেন, ডিএ দেওয়ার ঘোষণা করে দিলেন। আমি ফিরে আসি পোড়ামাটি প্রসঙ্গে। দেখুন, মুখ্যমন্ত্রী এই যে ঘোষণা, সর্বশেষ ঘোষণা এবং তার আগের ঘোষণাগুলো মিলিয়ে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে ভাতা বৃদ্ধি এবং যুবসাথী, আপনারা যদি হিসেব করেন টোটাল চাপ কতটা বেড়েছে রাজ্যের কোষাগারের ওপরে, রাজ্যের আর্থিক ভাণ্ডারের ওপরে, তাহলে বুঝতে পারবেন যে এইটা যেই সরকারে আসুক তার পক্ষে সামাল দেওয়া যথেষ্ট মুশকিল হবে। আমি খুব সংক্ষেপে একটা অ্যাভারেজ হিসেব আপনাদের দেওয়ার চেষ্টা করছি। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা অ্যারাউন্ড 2.5 কোটি, 2.4 কোটির মতো। 500 টাকা করে যদি প্রত্যেকের ভাতা বাড়ে, তাহলে প্রত্যেক মাসে সরকারের দরকার হবে অতিরিক্ত 1150 কোটি টাকা, 1150 কোটি টাকা। হিসেব করুন 12 মাসের অ্যাপ্রক্সিমেটলি 13,800, ধরে নিন আমরা হিসাবের সুবিধার জন্য 14,000 কোটির অতিরিক্ত বরাদ্দ রাখবো। 14,000 কোটি টাকা প্রত্যেক বছর অতিরিক্ত লাগবে আগামী 5 বছর যদি এই স্কিম চলে। রাজ্য সরকারের আর্থিক ভাণ্ডারের ওপর এই অতিরিক্ত চাপটা পড়বে। আর যুবসাথীর ক্ষেত্রে 1500 টাকা, অ্যাপ্রক্সিমেটলি 5,000 কোটি টাকা অতিরিক্ত লাগবে প্রত্যেক বছর। অর্থাৎ ওদিকে 14,000, এদিকে 5,000, সব মিলিয়ে 19,000 কোটি, যা রাজ্য সরকারের আর্থিক ভাণ্ডারের ওপর চাপ বাড়াবে প্রত্যেক বছর। আর এর সঙ্গে যোগ করুন ডিএ। ডিএ যদি 2008 থেকে 2019 পর্যন্ত দিতে হয়, তাহলে রাজ্য সরকারের দরকার হবে 41,000 থেকে 42,000 কোটি টাকা। অর্থাৎ শুধুমাত্র আগামী আর্থিক বছরের জন্য 19,000 কোটি এবং তার সঙ্গে 41,000 কোটি, দুটোকে জুড়লে অ্যারাউন্ড 60,000 কোটি টাকা অতিরিক্ত এক আর্থিক বছরে পশ্চিমবঙ্গ সরকারের ওপরে বোঝা চাপবে। এবং বাকি পরের বছরগুলোতেই 19,000 কোটিটা থাকবে, যদিও এই 40 বা 41,000 কোটি যেটা ডিএর জন্য খরচা হবে, এই টাকাটা একবারই খরচা হবে। অর্থাৎ প্রথম আর্থিক বছরে অতিরিক্ত 60,000 কোটি এবং পরের বছরগুলোতে 19,000 কোটি টাকা করে প্রত্যেক বছর। 19,000 কোটি টাকা করে 5 বছরে 95,000 কোটি টাকা লাগে। আর তার সঙ্গে এই 40-41 যোগ করুন, সব মিলিয়ে 1,36,00,000 কোটি টাকা, 1.36 লাখ crore রুপিস। এই টাকাটা আসবে কোত্থেকে? পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট, সেই বাজেট আগামী অর্থবর্ষের জন্য তো একটা বাজেট ঘোষণা করা হয়েছে, এবং সেই বাজেটটাকে অনেক বিতর্ক যারা ভালোবাসেন তারা বলছেন যে এটাকে ইন্টারিম বাজেট বলা যাবে না মোটেই, এ পূর্ণাঙ্গ বাজেটই সরকার ঘোষণা করেছে। সেখানে পরিষ্কার বলা আছে কোথা থেকে কত টাকা রোজগার। এই অতিরিক্ত 1.36 লাখ crore কোত্থেকে আসবে?
সেখানে যা টাকা রোজগার তার তো খরচ দেখানো আছে, তাহলে ধরে নিতে হবে এই টাকাটা লোন থেকে আসবে, নতুন করে ঋণ নিতে হবে। রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ কত? 8.15 লাখ ক্রোর, 8.15 লক্ষ কোটি টাকা। তার সঙ্গে আপনি জুড়ুন আরও 1.36 লাখ ক্রোর, অর্থাৎ সব মিলিয়ে পশ্চিমবঙ্গের 5 বছর পরে লোনের পরিমাণটা দাঁড়াবে 9.5 লক্ষ কোটি টাকা। 9.5 লক্ষ কোটি টাকা। যে অতিরিক্ত টাকার হিসেব আমি আপনাদের দিয়েছি, যেটা শুধু এক বছরে প্রায় 60,000 কোটির মতো, সেটা যদি আপনারা টোটাল ট্যাক্স পেয়ারদের ওপর হিসেব করেন, তাহলে এক একজন ট্যাক্স পেয়ার পশ্চিমবঙ্গে 9.8 লক্ষ, মানে 9,80,000-এর মতো ট্যাক্স পেয়ার আছে। তাহলে প্রত্যেক ট্যাক্স পেয়ারের প্রত্যেক বছরের অতিরিক্ত তার ঘাড়ের ওপর চাপবে 1,10,000 টাকা করে। যদি ধরে নেওয়া যায় আমরা এটাকে প্রত্যেকটা ফ্যামিলির ওপরে ভাগ করব, তাহলে পশ্চিমবঙ্গে সব মিলিয়ে টোটাল পরিবারের সংখ্যা কত? পশ্চিমবঙ্গে যদি 9.5 কোটির মতো লোক ধরা যায়, তাহলে হিসেব 4.5 জনে একটা পরিবার ধরলে 2.3 কোটি, মানে 2,30,00,000 পরিবার। 2,30,00,000 পরিবারের যদি শুধু এক বছরে আমি 60,000 কোটি টাকা ধরি, 2,30,00,000 পরিবারের মধ্যে ভাগ করায় প্রত্যেক পরিবারের ওপর চাপ বাড়বে 26,000 টাকা। অর্থাৎ সব মিলিয়ে যে আর্থিক চাপ এই ঘোষণাগুলোর ফলে পশ্চিমবঙ্গ সরকারের ওপর পড়ল, যিনিই সরকার গড়ুন না কেন, যদি বর্তমান শাসক দলই আবার ফেরত আসে সরকার করতে, তাহলে এই চাপ তাদেরকে নিতে হবে। আর যদি পরিবর্তন হয়, অন্য কেউ এই সরকার গড়বার দায়িত্ব পায় জনতার রায়, জনতার ভোটে, তাদেরকেও কিন্তু এই বিপুল পরিমাণ আর্থিক চাপ নিতে হবে, এই অতিরিক্ত টাকার ব্যবস্থা করতে হবে।